যতটুকু মনে আছে তোমাদের ওই জিডিপি ক্যালকুলেশনের বিভিন্ন মেথড। স্যার লাস্ট আপনি বলেছেন স্যার ভ্যালিডেট বা আউটপুট মেথড, এটা পড়ে শেষ করেছেন। রাইট রাইট। জিডিপি ক্যালকুলেটে মেজারমেন্টের কিভাবে কোন কোন মেথডে আমরা মেজার করতে পারি সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। আজকে আমরা আরো কিছু নতুন নতুন কিছু টার্মিনোলজি দেখবো, তারপর ইনফ্লেশন কিভাবে মেজার করতে হয় সেটাও দেখবো। আচ্ছা দেখি এখন তোমাদের আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি আমরা যেতে পারবো আর কি। ফাইনাল লেকচার। GDP. Okay. Yes. এটা তো হচ্ছে cost of production. Macro. GDP. Yes. স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা আমরা এগুলো কি আমি কোথায় আপলোড করে দিয়েছি তোমাদের স্লাইড গুলো? না দিয়ে থাকলে দিয়ে দেবো। না স্যার চ্যাপ্টার ওয়াইজ দেননি মনে হয় স্যার, চ্যাপ্টার 8টা দেখতে হবে স্যার। না না দিয়েছি, খুব সম্ভবত দেখে দাও, খুব সম্ভবত দিয়েছি। হ্যাঁ দেওয়া হয়েছে। মাইক্রো না ম্যাক্রো দেওয়া হয়নি। ম্যাক্রো দেওয়া হয়েছে, ম্যাক্রো অ্যান্ড ডেভেলপমেন্ট স্লাইডস। হ্যাঁ দেওয়া হয়েছে ম্যাক্রো অ্যান্ড ডেভেলপমেন্ট স্লাইডস, এভাবে দেওয়া আছে একটা ফোল্ডার, এবং ফোল্ডারের ভিতরে দেওয়া আছে এগুলো দেওয়া আছে। যাই হোক আমি শুরু করি। আসছে না কেন? আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে গুড। আচ্ছা আমরা গত ক্লাসে তো এটা দেখলাম, কিছু টার্মিনোলজি আমাদের একটু জানা দরকার। সেটা হলো বিজনেস সাইকেল। আমরা কি বিজনেস সাইকেল নিয়ে আলোচনা করেছিলাম? এটা আনএমপ্লয়মেন্টেও আমরা হয়তো আলোচনা করতে পারতাম। বলে দিই, আমি কি তোমাদের কখনো বিজনেস সাইকেল নিয়ে কথা বলেছিলাম? আচ্ছা বিজনেস সাইকেল হচ্ছে যে ইট শোজ দি আপস এন্ড ডাউনস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, এরকম আর কি, এই ধরনের হয়। ঠিক আছে, তো এটা যে কোনো ধরনের এখানে ইয়ার আমরা লিখি, আর এখানে হলো তোমার যে কোনো একটা ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল, সেটা হতে পারে জিডিপি গ্রোথ রেট হতে পারে, অথবা আনএমপ্লয়মেন্ট হতে পারে, তারপর তোমার ইনফ্লেশন হতে পারে, এনি ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল, সেটার আপস এন্ড ডাউনস দেখায়। The world every 10 years there is a recession, এটা হয় সাধারণত, তোমরা দেখতে পারো প্রতি 10 বছর অন্তর অন্তর কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে হোক, একটা রেসেশন বা ইকোনমিক কন্ট্রাকশন এটা হয়, এরকম ট্রেন্ড হয়ে আসছে। 1930 যে গ্রেট ডিপ্রেশন থেকে শুরু করে এরপরে প্রতি 10 বছর পর পরই, অ্যাবাউট 10 ইয়ার্স পর পর তোমার এরকম একটা মন্দা হয়, অর্থনৈতিক মন্দা হয়। তো এখানে এটাকে বলে বিজনেস সাইকেল, যেটা ইকোনমির আপস এন্ড ডাউনস কে দেখায় ওভার দ্য ইয়ার। এবং এখানে তোমার 4টা ফেজ আছে। এটা হচ্ছে তোমার যখন সেটা উপরে থাকে তখন তাকে পিক বলা হয়, পিক। তারপরে যখন নিচে নামতে থাকে তখন কন্ট্রাকশন বলে, কন্ট্রাকশন সেকেন্ড ফেজ, এই যখন নিচে নামতে থাকে। আর যখন একদম নিচে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকে তখন তাকে বলা হয় ট্রাফ। আর যখন উপরে উঠতে থাকে তখন তাকে বলা হয় এক্সপ্যানশন। এক্সপ্যানশন পরে আবার পিক হয়ে যাবে, এরকম। তো এভাবে আপস এন্ড ডাউনস হয় ইকোনমিক
অবস্থা, যদি জিডিপি গ্রোথ রেট যদি তোমার উপরে পিকে সবচেয়ে ভালো, মানে all the resources, available resources and technologies are utilized properly at peak, এবং তখন আনএমপ্লয়মেন্টের পরিমাণও কম থাকবে, এমপ্লয়মেন্ট বেশি হবে, জিডিপি বেশি, গ্রোথ রেট বেশি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি, তারপরে এমপ্লয়মেন্ট বেশি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে এমপ্লয়মেন্টও বাড়বে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে আর কি। আর কন্ট্রাকশন আস্তে আস্তে কমতে থাকবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, ট্রাফে তোমার একদম রেসেশন হবে, ভয়ঙ্কর অবস্থা হবে অর্থনৈতিক অবস্থা। তো এটা মনে রেখো, এটা আমরা আনএমপ্লয়মেন্ট সময় আমাদের লাগবে, এই যে বিভিন্ন এক্সপ্যানশন, রেসেশন এগুলো বলা আছে আর কি। আচ্ছা, আর ইনফ্লেশন রেট বলতে আমরা কি বুঝি? ইনফ্লেশন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল ফ্রম ওয়ান ইয়ার টু দ্য নেক্সট ইয়ার। যে প্রাইস লেভেলের বাড়া, যদি একটা কলমের দাম এখন যদি 10 টাকা থাকে, যদি সেটা নেক্সট ইয়ারে যদি 12 টাকা হয়, তাহলে আমরা বলি যে 20% ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ দাম বেড়েছে। অথবা তোমার টাকার ভ্যালু কমে গেছে, আগে 10 টাকা দিয়ে যেই কলম কিনতে পারতো, এখন 10 টাকা দিয়ে সেই কলম কেনা যায় না, এখন তোমাকে 12 টাকা দিতে হয়, তার মানে তোমার টাকার ভ্যালু কমে গেছে। যখন ইনফ্লেশন হয় তখন টাকার ভ্যালু কমে যায়। আচ্ছা, এরপরে আমরা জিডিপি আলোচনা করেছিলাম। জিডিপি ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আমরা কনসিডার করি, ডিউরিং এ ইয়ার আমরা কনসিডার করি, ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমরা কনসিডার করি না। তারপরে সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এগুলো আমরা দেখেছি তাই না? এগুলো দেখা হয়েছে না? ডিফারেন্ট মডেল, টু সেক্টর, হ্যাঁ এগুলো আমরা দেখেছি। তারপরে তোমার জিডিপি, নেট এক্সপোর্ট, সব যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, জিডিপি কিভাবে ক্যালকুলেট করতে হয়। তারপর ভ্যালু অ্যাডেড মেথড, এটা আমরা দেখেছি। আচ্ছা, does GDP measure what we want it to measure? GDP can be useful tool to measure total output in an economy. Many people go further than this, interpreting GDP as a measure of the well-being of the city. আসলে কি জিডিপি ওয়েলবিং মেজার করে সিটিজেনের? তো এটা খুব কোশ্চেনেবল একটা ব্যাপার। এটা কোশ্চেনেবল এই কারণে যে জিডিপি, ধরো একজন ব্যবসায়ী অনেক টাকা ইনকাম করলো, অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করলো, তখন আমাদের জিডিপি বাড়বে, এটা সত্য কথা। কারণ বাংলাদেশের ভেতরে যে কোনো মানুষ ভেতরে যে কোনো ফ্যাক্টরস অফ প্রোডাকশন যদি উৎপাদন করে, তাহলে সেটা আমরা জিডিপিতে ক্যালকুলেট করি, এটা সত্য। কিন্তু সেটা ওই সলিমুদ্দিন, কলিমুদ্দিন বা রহিমার মার অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব পড়লো কি পড়লো না, সেটা কিন্তু জিডিপি ক্যালকুলেশনের সময় আমরা দেখি না। তো অর্থাৎ এটার মিনিং দ্যাট যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সমস্ত জনগণের, সব জনগণের জীবন মানের উন্নয়ন হবে কিনা সেটা কিন্তু জিডিপি আমাদের বলে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সব মানুষের জীবন মান উন্নত হবে কিনা সেটা জিডিপি বা জিডিপি গ্রোথ রেট সেটা কিন্তু আমাদের বলে না। কারণ যে কোনো মানুষ এই উৎপাদন করলে সেটা জিডিপিতে ক্যালকুলেট হবে এবং জিডিপি গ্রোথ বা দেশের ইনকাম হিসেবে কনসিডার করা হবে। কিন্তু সেই দেশের ইনকাম কিন্তু সব মানুষের ইনকাম না। ওভারঅল দেশের হয়তো উন্নত হবে, কিন্তু অনেক মানুষের মাঝে কিন্তু সেটা তোমার সেটা ডিস্ট্রিবিউশন সঠিকভাবে হয় কিনা সেটা কিন্তু বলা যায় না। তাকে আমরা বলছি ওয়েলবিং, মেজার অফ ওয়েলবিং। হ্যাঁ, মেজার অফ টোটাল প্রোডাকশন, মেজার অফ টোটাল প্রোডাকশনও কিছু শর্টকামিংস আছে। জিডিপি যদি যখন আমরা মেজার করি, তাহলে সবকিছু আমরা মেজার করতে পারি না, সেটা আমি দেখবো এখন। আরেকটা হচ্ছে মেজার অফ ওয়েলবিং, আর ওয়েলবিং ওই সেটা তোমার রিপ্রেজেন্ট করে না। জিডিপি ওয়েলবিং রিপ্রেজেন্ট করে না। ওয়েলবিং অফ এ সিটিজেন্স ক্যান নট বি রিপ্রেজেন্টেড বাই জিডিপি। আর মেজার অফ টোটাল প্রোডাকশন, তো জিডিপি অ্যাজ এ মেজার অফ টোটাল প্রোডাকশনে কিছু শর্টকামিংস আছে। কি কি আছে সেগুলো? যেমন হাউস হোল্ড প্রোডাকশন, যেমন চাইল্ড কেয়ার, ক্লিনিং এন্ড কুকিং is not typically paid for with money. একজন এডুকেটেড মাদার অথবা ফাদার বাসায় যদি স্টে করে ফর চাইল্ড কেয়ারিং or cleaning or household activities, that is not considered as GDP components. এবং সেটা অবশ্যই কনসিডারেশনে রাখা উচিত, কারণ হচ্ছে যে যখন একজন এডুকেটেড প্যারেন্ট, সে যখন তোমার চাকরি না করে কাজ করছে, ঘরে বাসার সময় দিচ্ছে, তাহলে তার যে অপরচুনিটি কস্ট of staying at home for child caring, cleaning and other household activities,
সেটা কিন্তু আমাদেরকে কনসিডারেশন নেওয়া উচিত। কারণ if the person works anywhere, any company or anywhere, then he or she can earn some money. কত টাকা সে আর্ন করতে পারতো মার্কেট অনুসারে, হ্যাঁ, তাহলে তার সেই টাকাটা হচ্ছে তার অপরচুনিটি কস্ট, এবং সেটা কিন্তু তোমার জিডিপি মেজারমেন্টের জন্য ক্যালকুলেট করা উচিত, কিন্তু সেটা করা হয় না। এটা একটা শর্টকামিং জিডিপি মেজারমেন্টের। আর একটা শর্টকামিং হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইকোনমি, buying and selling of goods and services that is concealed from the government to avoid taxes or regulations, or because the goods and services are illegal. দুইভাবে আন্ডারগ্রাউন্ড ইকোনমি হতে পারে। একটা হচ্ছে ট্যাক্স যদি না দেয়, আর একটা হচ্ছে যে সমস্ত দ্রব্যাদি তোমার নিষিদ্ধ আছে সেই সমস্ত দ্রব্যাদি যদি বেচা কেনা করা হয়, তাহলে তাকে আমরা আন্ডারগ্রাউন্ড ইকোনমির অংশ হিসেবে ধরে নেই। তো ইউনাইটেড স্টেটসে about 10% or more of the economy in America and subsequently more in low income countries. 10% তোমার আন্ডারগ্রাউন্ড ইকোনমি হয়, আমেরিকাতে হয়, আমাদের অন্যান্য ডেভেলপিং কান্ট্রিতে আরো বেশি হয়তো। অনেকেই ট্যাক্স দিতে চায় না, ট্যাক্স দেয় না, অথবা ইলিগাল প্রোডাক্ট ট্রেড করে। তো কতটুকু ইম্পর্টেন্ট আর দিস শর্টকামিংস? ইফ ইউ আর কম্পেয়ারিং GDP from year to year, the size of the household production and the underground economy is probably about the same from year to year. So GDP growth is a reasonable measure of the growth in total production. However, long periods of time, these shortcomings might be more serious. আচ্ছা, এরপরে ওয়েলবিং এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? শর্টকামিংস অফ ওয়েলবিং। ওটা তো ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো শর্টকামিংস পাইলাম। কি কি? একটা হচ্ছে যে তোমার আন্ডারগ্রাউন্ড ইকোনমি, আর একটা হচ্ছে তোমার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস কনসিডারেশন করা হয় না। আর ওয়েলবিং এর ক্ষেত্রে শর্টকামিংস কি? এটা কি জিডিপি কি ওয়েলবিং রিপ্রেজেন্ট করে? মানুষের জীবনযাত্রার মান অথবা তারা কি অবস্থা আছে সেটা কি তারা ভালো মন্দ সেটা কি রিপ্রেজেন্ট করে কিনা? এটা শর্টকামিংস গুলো হচ্ছে তোমার, এটা বলার আগে একটু বলতে হয় যে জিডিপি পার ক্যাপিটা। আমি যে কথাটা বললাম, জিডিপি একজনে যদি $1 ট্রিলিয়ন আর্ন করে, তখন তার যে ইনকাম সেটা কিন্তু জিডিপিতে ক্যালকুলেট করা হবে, এবং সেই ইনকামটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করে জিডিপি পার ক্যাপিটা অথবা গড় আয় জিডিপি পার ক্যাপিটা কিন্তু আমরা হিসাব করি। কিন্তু জিডিপি পার ক্যাপিটা হয়তো ওই রিক্সাওয়ালারও হয়, দেখা গেল একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা ভেন্ডর যিনি আছেন, লো ইনকাম আর্নার যারা আছেন, তাদের ইনকাম দেখা গেল মাসে প্রায় 50-60 হাজার টাকা হয়ে যাবে যদি সেভাবে ধরা হয়। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ জিডিপিটা যখন ক্যালকুলেশন করি তখন আমরা সব জনগণের ইনকাম গুলো ক্যালকুলেট করি, কিন্তু সব জনগণ সমানভাবে ইনকাম করে না। যারা অনেক বেশি ইনকাম করে তাদের ইনকাম কি হবে? জিডিপি পার ক্যাপিটা যখন আমি ক্যালকুলেট করব, তখন তাদের ইনকাম আমরা সবার পার হেড ইনকাম আমরা কাউন্ট করব, পার ক্যাপিটা অ্যাভারেজ ইনকাম আমরা কাউন্ট করব, জনগণের সংখ্যা দিয়ে ভাগ দেব, তখন সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। কিন্তু সেটা তো ক্যালকুলেশনের ডিস্ট্রিবিউশন হয়, ইন প্র্যাকটিস তো সেটা ডিস্ট্রিবিউশন হয় না, এবং সেটা ফিজিবলও না। তাহলে GDP per capita is often used to represent differences in standards of living from country to country. However, even it accurately measured total production, it would not reflect the value of labor, সেটা রিফ্লেক্ট করে না। পলিউশন and other negative effects of production, এটা ক্যালকুলেশনে নেওয়া হয় না। পলিউশন যদি কেউ করে, উৎপাদন করতেছে, সে পাশের বাসার মানে অন্যদেরকে, প্রতিবেশীকে সে কষ্ট দিচ্ছে, অথবা লেদারের যেই ফার্ম ইয়াগুলো আছে, প্লান্ট গুলো আছে লেদার ইন্ডাস্ট্রির, সেগুলো তোমার নদীর পানি দূষিত করছে, অথবা আশেপাশের ওয়াটার বডিকে দূষিত করছে, যেখানে মানুষ মাছ চাষ করে তাদের ক্ষতি হচ্ছে, অথবা এয়ার পলিউশন হচ্ছে, সেগুলো কিন্তু এখানে কনসিডারেশনে নেওয়া হয় না। ক্রাইম এন্ড আদার সোশ্যাল প্রবলেমস, দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের ওয়েলবিং এর সাথে জড়িত, সেগুলো আমরা কনসিডারেশনে নেওয়া হয় না জিডিপি ক্যালকুলেশনের সময়। সেই জন্য বলা হচ্ছে যেগুলো তোমার শর্টকামিংস অফ জিডিপি ক্যালকুলেশন। রিয়েল জিডিপি ভার্সাস নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি হচ্ছে যে আমরা যে কারেন্ট ইয়ারের জিডিপি, কারেন্ট ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। যদি আমি বলি বাংলাদেশে এই বছর কতগুলো টেলিভিশন উৎপাদন হলো, কতগুলো মোবাইল সেট, তোমার কি বলে মোবাইল সেট ওয়ালটন বানায় নাকি, মোবাইল সেট বানানো হলো বা বিক্রি করা হলো, অথবা তোমার কতগুলো শার্ট প্যান্ট এগুলো বানানো হলো, কয়টা জাহাজ বানানো হলো, এরকম করে, এবং এই বর্তমানে তার প্রাইস কত। তো কোয়ান্টিটি দিয়ে, কোয়ান্টিটি টাইমস হচ্ছে তোমার প্রাইস, এটা দিয়ে আমরা কি পাবো? জিডিপি পাবো।
কারেন্ট ইয়ারের যদি আমরা 2020 ধরি 21 ধরি 21-এর কোয়ান্টিটি এবং তাকে দিয়ে 2021-এর প্রাইস দিয়ে তোমার করা হবে, মাল্টিপ্লাই করা হবে। 2021-এর কোয়ান্টিটি দিয়ে 2021-এর প্রাইস। 2021-এ কতগুলো শার্ট বানানো হয়েছে, প্যান্ট বানানো হয়েছে, জাহাজ বানানো হয়েছে, অথবা তোমার রেফ্রিজারেটর বানানো হয়েছে, এবং তার প্রতিটার দাম কত, এইটা করে কিন্তু আমরা জিডিপি পাবো। সামেশন যদি করি, আমরা সাম করি, তাহলে আমরা জিডিপি পাবো। তাহলে এটা হচ্ছে কারেন্ট জিডিপি অথবা নমিনাল জিডিপি। জিডিপি 2021 নমিনাল জিডিপি, অর্থাৎ কারেন্ট ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, এটাকে আমরা নমিনাল জিডিপি বলছি। আর রিয়েল জিডিপি হচ্ছে তোমার যে জিডিপিটা ক্যালকুলেট করা হয় বেসড অন এনি বেস ইয়ার, কোন একটা ভিত্তি বছর হিসেবে ধরা হয়, ওই বছরের তুলনায় কত। 2015-এর তুলনায় 2021-এ অর্থনৈতিক অবস্থা ভালো না মন্দ, জিডিপি বেড়েছে না কমেছে, সেটা হচ্ছে তোমার রিয়েল জিডিপি, অর্থাৎ বেসড অন আ বেস ইয়ার। যে আমরা বলি না ওই সরকারের সময় ভালো ছিল, এর সময় ভালো ছিল, ওর সময় ভালো ছিল, এরকম আমরা বলি, বা খারাপ ছিল। তাহলে ওই যে একটা ইয়ারকে আমরা কনসিডারেশন নিয়ে আমরা কিন্তু করি। আমি একটু আসছি, এক সেকেন্ড, আমি একটু আসছি, আই উইল কাম ব্যাক। তো এই কারেন্ট রিয়েল জিডিপিটা হচ্ছে তোমার কোন একটা বছরের ভিত্তি বছর আর কি, কোন একটা বছরের তুলনায় অন্য বছরের জিডিপি কেমন, সেটা 2015 তুলনায় কত হয়েছে 2021-এর জিডিপি। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে তোমার আমরা একটা বছরের তুলনায় অন্য বছরের জিডিপি যেহেতু ক্যালকুলেট করি, এখানে একটা টেবিল দেওয়া আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার হবে আর কি। যেমন এখানে তোমার 2012-র প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, 2021-এর প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, এবং আমরা ধরে নিচ্ছি যে ইকোনমিতে 3টা কমোডিটি উৎপাদন করা হয়, গুডস এন্ড সার্ভিসেস, এক্সামিনেশন, পিজাস, প্রোডাকশন এন্ড ফ্রুটস। এই 3টা কোয়ান্টিটি ধরো 80 ইউনিট, যেটাই হোক, 80 বিলিয়ন, মিলিয়ন, থাউজেন্ড, হোয়াটএভার, 80 ইউনিট, এই কোয়ান্টিটি গুলো দেওয়া আছে এবং প্রাইস গুলো দেওয়া আছে। তাহলে এখন নমিনাল জিডিপি যদি আমি ক্যালকুলেট করতে চাই ফর 2012, তাহলে কি করবো, জাস্ট মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে তারপরে সাম করবো। এটা নমিনাল জিডিপি হবে, তোমার তারপরে সাম করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি দেখো আউটপুট, দেখো এই দুইটা জিডিপি চাও, রিয়েল জিডিপি ইনটু চাম, রিয়েল জিডিপি ইন 2012 কত হবে বলতে পারো কেউ? জিডিপি পাবে। আর রিয়েল জিডিপির জন্য কি করতে হবে? রিয়েল জিডিপির জন্য 2021-এ যেটা করতে হবে সেটা হচ্ছে 2021-এ যেটা করতে হবে সেটা হলো তোমার প্রাইসটা আমরা নেব হচ্ছে তোমার 2012 থেকে, কিন্তু কোয়ান্টিটি হচ্ছে 2021, ঠিক আছে। এটা হলো রিয়েল জিডিপি। কারণ কি আমরা চাচ্ছি যে ভিত্তি বছর যেটা আমরা ধরবো বেজ ইয়ারের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা এখন আমরা ধরবো, সেই প্রাইসটা আমরা কনসিডারেশনে নেব, কিন্তু কোয়ান্টিটি কি চেঞ্জ হয়েছে সেটা আমরা বের করতে চাই, সেটা কোয়ান্টিটি কি হয়েছে সেটা কনসিডারেশনে নেব 2021-এ। কারণটা কি? কারণ হচ্ছে যে আমি তো বললাম যে জিডিপি তুমি কিভাবে ক্যালকুলেট করো, কোয়ান্টিটি টাইমস প্রাইস। তো এখন প্রাইস বাড়লেও কিন্তু তোমার জিডিপি বাড়বে, অথবা কোয়ান্টিটি বাড়লেও কিন্তু তোমার জিডিপি বাড়বে। কিন্তু প্রাইস বাড়লে যদি জিডিপি বাড়ে, সেটা আসলে প্রাইস বাড়ার কারণে যদি জিডিপি বাড়ে, তাহলে কি এটা কি আমাদের কোনো মানে উপকার হলো? কারণ প্রাইস বাড়লে তো উৎপাদন বাড়বে না। প্রাইস বাড়লে জিডিপি বাড়লে, এই জিডিপি বাড়াটা হচ্ছে জাস্ট হলো বিকজ অফ ইনফ্লেশন, নট বিকজ অফ, বা বিকজ মানে এটা উৎপাদনের জন্য না। উৎপাদনের জন্য যদি জিডিপি বাড়ে সেটাই রিয়েল বাড়া আসলে। কারণ হচ্ছে কি, কারণ কিউ যদি বাড়ে, কোয়ান্টিটি যদি বাড়ে, তাহলে তোমার সেটা কি হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, কিউ বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে। তো এইভাবে তোমার কোয়ান্টিটি বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে, জিডিপি বাড়বে, এবং সেই জিডিপিটা হচ্ছে রিয়েল জিডিপি, ঠিক আছে। সেই জন্য আমরা দেখতে যাচ্ছি যে প্রাইস যদি পরিবর্তন না হয়, প্রাইসের কারণে কোনো জিডিপি বাড়লো না, আমরা শুধু কনসিডারেশন নেব ওয়ানলি জিডিপি ইনক্রিজ বিকজ অফ কোয়ান্টিটি, জিডিপি ডিক্রিজ বিকজ অফ কোয়ান্টিটি। শুধু কোয়ান্টিটি বাড়ার কারণে জিডিপি কি হয়েছে, 2012-র প্রাইসকে আমরা রাখলাম, ফিক্সড হিসেবে রাখলাম, এটা পরিবর্তন করলাম না। এখন যদি আমি 2021-এ কোয়ান্টিটি কি পরিমাণে বাড়লো, কোয়ান্টিটি বাড়াটা আমরা যদি কনসিডারেশন নেই,
আগের প্রাইসে যদি থাকে, প্রাইসের পরিবর্তন যদি না হয়, তাহলে যে জিডিপিটা যতটুকু বাড়বে সেই জিডিপিটাই হচ্ছে রিয়েল জিডিপি বাড়া। কারণ সেটা কোয়ান্টিটি বাড়ার কারণে বেড়েছে, এবং কোয়ান্টিটি বাড়ার কারণে এমপ্লয়মেন্ট বেড়েছে, জিডিপি গ্রোথ রেট বেড়েছে, এবং জীবনযাত্রার মান মানুষের বেড়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। তাহলে তোমার রিয়েল জিডিপি ইন 2021 কনসিডারিং 2012 অ্যাজ দ্য বেস ইয়ার, আমরা কি করব, এই দুইটাকে মাল্টিপ্লাই করব। এই দুইটাকে মাল্টিপ্লাই করো 2012 প্রাইস এবং 2021 কোয়ান্টিটি, তখন তুমি রিয়েল জিডিপি ইন 2021 পাবে। ঠিক আছে, তখন এটা পাওয়া যাবে। আর নমিনাল জিডিপি কি পেয়েছো, এটা পাবে। নমিনাল জিডিপি হচ্ছে তার সেম ইয়ারের প্রাইস এবং কোয়ান্টিটি, সেটা হচ্ছে নমিনাল। আর রিয়েল হচ্ছে বেজ ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। ঠিক আছে, নমিনাল জিডিপি। ওকে, গুড। আর জিডিপি ডিফ্লেটর, এটা একটা নতুন টার্মিনোলজি। এটা কি, এটা হচ্ছে আমরা যখন বলি যে ম্যাক্রো ইকোনমিক্সে কিন্তু আমরা প্রাইস বলবো না, আমরা বলবো প্রাইস লেভেল। প্রাইস লেভেল, কারণ ম্যাক্রো মানে সব গুডস এন্ড সার্ভিসেস একসাথে আমরা কনসিডারেশনে নেই। ইকোনমিস্ট এন্ড পলিসি মেকার্স আর ইন্টারেস্টেড ইন দ্য প্রাইস লেভেল। Price level, a measure of the average prices of goods and services in the economy. Price levelটা কি, a measure of the average prices of goods and services. তাহলে average price কি হবে চালের প্রাইসের সাথে ডালের প্রাইস, ডালের প্রাইসের সাথে আপেলের প্রাইস, এইভাবে তো হয় না। এই জন্য আমরা কি করি, একটা ইন্ডেক্স করি। এই প্রাইস লেভেলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্ডেক্স, এবং একটা ইন্ডেক্স হচ্ছে, তার মধ্যে একটা ইন্ডেক্স হচ্ছে জিডিপি ডিফ্লেটর, যেটা দিয়ে আমরা অ্যাভারেজ, আমরা একটা ইন্ডেক্স তৈরি করি যেটা রিপ্রেজেন্ট করবে ইকোনমির প্রাইস লেভেলটা। পুরা ইকোনমিতে যে দ্রব্য এবং সামগ্রী উৎপাদন হয়, সেই দ্রব্য এবং সামগ্রীর তোমার প্রাইসটাকে আমরা রিপ্রেজেন্ট করি জিডিপি ডিফ্লেটর দিয়ে। বুঝতে পারছো? তো এখন ওয়ান ওয়ে টু ডু দিস ইজ ইউজিং দ্য জিডিপি ডিফ্লেটর, যেটা আমরা প্রাইস, আমরা চেষ্টা করি প্রাইস স্টেবিলিটির জন্য, এবং সেটা আমরা মেজার করি জিডিপি ডিফ্লেটর দিয়ে আর কি। ঠিক আছে, এটা একটা ইন্ডেক্স এবং এটাও প্রাইস লেভেলকে রিপ্রেজেন্ট করে। এটা ওয়ান অফ দ্য মানে ওয়েজ হচ্ছে তোমার প্রাইস লেভেল মেজার করার ওয়ান অফ দ্য ওয়েজ হচ্ছে জিডিপি ডিফ্লেটর। এটা কি, এটা ভেরি সিম্পল, এটা হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি টাইমস 100। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জিডিপি ডিফ্লেটর। আমরা জানি হাউ উই ক্যান ক্যালকুলেট নমিনাল জিডিপি, হাউ উই ক্যান ক্যালকুলেট রিয়েল জিডিপি, এবং তারপরে আমরা জিডিপি ডিফ্লেটর ক্যালকুলেট করতে পারি। এবং জিডিপি ডিফ্লেটর যদি তুমি এক বছর, জিডিপি ডিফ্লেটরের পরিবর্তনটা কেমন হচ্ছে সেটাই তোমার হচ্ছে ইনফ্লেশন রেট, ওভারঅল ইনফ্লেশন রেট আমরা বের করতে পারি ইউজিং জিডিপি ডিফ্লেটর। ইনফ্লেশনটা হচ্ছে কি, এই যে প্রাইস, কারণ আমরা দেখলাম যে জিডিপি ডিফ্লেটরটাই হচ্ছে প্রাইস লেভেল, তো প্রাইস লেভেলের চেঞ্জটাই হচ্ছে কি ইনফ্লেশন। তো ইনফ্লেশনটা আমরা কিভাবে বের করব, জিডিপি ইনফ্লেশন রেট, বা এখানে বলছে জিডিপি ডিফ্লেটর ইনক্রিজেস ফ্রম এত থেকে এত চেঞ্জ হয়েছে, তো আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, সরি, এটা লিখতে পারি এইভাবে, ইনফ্লেশন রেট ফ্রম 2017 to 18, 2017 থেকে 2018, এটা কি হবে, ইকুয়াল টু কি হবে, জিডিপি ডিফ্লেটর in 2018 minus GDP deflator 2017 divided by GDP deflator 2017 times 100. sorry এটা বুঝতে পারছো তোমরা না? আবার লিখবো আমি ক্লিয়ার করে, বলো তো, বোঝা গেছে? জাস্ট জিডিপি ডিফ্লেটর 2018 জিডিপি ডিফ্লেটর মাইনাস 2017 জিডিপি ডিফ্লেটর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2017 জিডিপি ডিফ্লেটর টাইমস হচ্ছে 100। আমি কি আবার লিখবো? আই ওকে? স্যার এটা কি স্যার মানে কমন টার্মসে কিভাবে বলবো? কমন টার্ম না মানে 2018 2017 দেখেন একটা एग्जांपल হিসেবে, মানে কমন টার্মস আমি কিভাবে ফর্মুলাটা লিখবো? যেটা তোমার কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, যে বছরটা নিলাম সেই বছরের জিডিপি, কারণ এটা আমরা দেখতে চাচ্ছি প্রাইস লেভেল কতটুকু বাড়লো বা কমলো এক বছর থেকে অন্য বছরের তুলনায়। বুঝতে পারছো? যদি আমি বলি 2015 থেকে 18, তখন কি করবা? তখন বলতে হবে 2018 জিডিপি ডিফ্লেটর মাইনাস 2015 জিডিপি ডিফ্লেটর। আমি তো বলে দেবো যে এত বছর থেকে এত, এত বছর থেকে এত, এভাবে বলে দেওয়া থাকবে। আর বলে না দেওয়া থাকলে কারেন্ট ইয়ারের থেকে তার প্রিভিয়াস ইয়ার।
যদি এখানে 2016 থাকে তাহলে কি করতে হবে? 2017 জিডিপি ডিফ্লেটর মাইনাস 2016 জিডিপি ডিফ্লেটর ডিভাইডেড বাই 2016 জিডিপি ডিফ্লেটর টাইমস 100। ঠিক আছে, বুঝতে পারছো? এটাই হচ্ছে আবার তোমার ইনফ্লেশন রেট, ওভারঅল ইনফ্লেশন রেট। আচ্ছা, এখানে আদার মেজার্স অফ টোটাল প্রোডাকশন এন্ড টোটাল ইনকাম, এটা কি আছে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আছে, এটা কি? এটা আমরা দেখলাম, জিএনপিটা আমরা দেখেছি অলরেডি। ন্যাশনাল ইনকামটা কি? জিডিপি মাইনাস কনসাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, দ্যাট ইজ জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। বুঝছো? আর পার্সোনাল ইনকামটা কি? ইনকাম রিসিভড বাই হাউসহোল্ডস ইনক্লুডস ট্রান্সফার পেমেন্টস বাট এক্সক্লুডস ফার্মস রিটেইনড আর্নিংস। রিটেইনড আর্নিংটা কি? রিটেইনড আর্নিংটা হচ্ছে যে ইনকামটা তুমি করলা ব্যবসা থেকে, ফার্ম যে ইনকামটা করলো ব্যবসা থেকে, সেই টাকাটা সে নিজে না নিয়ে আবার পুনরায় রিইনভেস্টমেন্ট করলো, সেটাকে রিটেইনড আর্নিং বললো। তাহলে পার্সোনাল ইনকামটা কি হবে? ইনকাম রিসিভড বাই হাউসহোল্ডস ইনক্লুডস ট্রান্সফার পেমেন্ট, যদি গভর্নমেন্ট থেকে কোনো কিছু টাকা পয়সা পায়, বাট এক্সক্লুডস ফার্মস রিটেইনড আর্নিংস। অর্থাৎ আমি যে সোর্স থেকে টাকা পাবো, গভর্নমেন্ট থেকে কিছু টাকা পাইলাম, স্কলারশিপ পাইলাম, রিসার্চ ফান্ড পাইলাম, সেটা আমার কাউন্ট হবে পার্সোনাল ইনকামে। হাউএভার I have to exclude retained earnings. আমি যদি কোনো ব্যবসা করে থাকি, সেই ব্যবসার টাকাটা, যেই লাভটা আমার হলো, টাকাটা পেলাম, সেটা আমি নিজের পকেটে না নিয়ে, নিজে খরচ না করে আবার সেটা রিইনভেস্টমেন্ট করলাম, তখন তাকে আমরা বলছি রিটেইনড আর্নিং। সেটা আমার পার্সোনাল ইনকামে ক্যালকুলেট করা যাবে না। আর ডিসপোজেবল পার্সোনাল ইনকামটা কি? পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স পেমেন্টস। This measures the amount that households are able to spend or save. অর্থাৎ আমি যে ইনকামটা করি, এটাকে যেটা ডিসপোজেবল ইনকামটা হচ্ছে ইনকাম মাইনাস হচ্ছে ট্যাক্সেস। ঠিক আছে, এটা এই ইনকাম হচ্ছে তোমার, ওয়াই হচ্ছে ইনকাম মানে পার্সোনাল ইনকাম, তার থেকে তুমি ট্যাক্স যদি বাদ দাও তাহলে তুমি ডিসপোজেবল ইনকাম পাবে। ডিসপোজেবল ইনকাম হচ্ছে স্পেন্ডেবল ইনকাম, যে ইনকামটা তুমি স্পেন্ড করতে পারো। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে যে, এই তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা শেষ করলাম। টোটাল প্রোডাকশন এন্ড ইনকাম, জিডিপি ক্যালকুলেশন, এই চ্যাপ্টার 8টা শেষ করলাম আমরা। আচ্ছা, আমাদের ক্লাস বাকি আছে কয়টা? আচ্ছা ঠিক আছে, 4টা না? জি স্যার। আমরা তো বন্ধের মধ্যে পড়ি নাই তো না? না, পড়িনি। সামনে যদি একটু বন্ধ নেই স্যার, ও 21 তারিখ বন্ধ আছে, সরি স্যার, বন্ধ মানে পড়িনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আজকে আমি আর বেশি কন্টিনিউ করব না আর কি, আমার এটা একটু খারাপ লাগছে। আজকে আমরা থাক, আমরা রোববার দিন, আবার রোববার না আমাদের ক্লাস? জি স্যার, রবিবার দিন আমাদের ক্লাস। রবিবার আমরা তাহলে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা কি পরীক্ষা একটা দিতে চাও নাকি? পরীক্ষা কি আমরা দিয়েছিলাম স্যার? পরীক্ষা তো দুটো হয়েছে, দুটো পরীক্ষা। কার কটা নিয়েছেন? স্যার একটা নিয়েছেন, আরেকটা স্যার দেওয়া লাগবে। বাট স্যার যদি সবাই এগ্রি করে যে দরকার নেই তাহলে দিবে না, যদি স্যার সবাই বলে যে সবার দরকার আছে তাহলে। স্যার কি বলেছেন? স্যার হচ্ছে স্যার আমাদের, উনি তো অসুস্থ ছিলেন, আজকে ওনার সাথে কথা হয়েছে, আগামী 2 সপ্তাহ উনি হচ্ছে যে টোটাল 4টা ক্লাস নিবেন, মানে এক্সট্রা ক্লাস সহ। সো তারপরে স্যারকে বললে হয়তো স্যার একটা নিবেন, বাট আমি এখন নিয়ে কথা হয়নি, যেহেতু স্যার মাত্র সুস্থ হয়েছেন, আমি আর প্রেশার দিইনি স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা একটু কথা বলিও, বেশি লেট করিও না, কারণ সিটিতে তোমার 4টা নিতে হবে। জি স্যার, আমাদের 3টা হয়েছে, আরেকটা নিতে হবে স্যার। আরেকটা নিতে হবে, এবং সেটা তার সাথে কথা বলে নেওয়া আর কি। ঠিক আছে, আমরা ম্যাক্রোইকোনমিক্সের উপর একটা দিব স্যার। না সেটা দিতে পারো, কিন্তু সেটা স্যারের সাথে কথা বলতে নিয়ে নাও যায় না স্যার, একটা সিটি ম্যাক্রোইকোনমিক্সের উপর। না দাও তাহলে, আজকে যেটা পড়ালে আমার রোববার যা পড়াবো তার উপরে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আগামী বুধবার স্যার ম্যাক্রোইকোনমিক্সের উপর একটা দিয়ে ফেলি, কারণ আমাদের আবার লাস্ট উইকে ল্যাব কুইজ আছে 3টা। ওকে ঠিক আছে, দাও ম্যাক্রোর উপরে দাও তাহলে। 16 তারিখ না? জি স্যার, 16 তারিখ। ওকে ঠিক আছে, তাই আমরা রোববার দিন ক্লাস নিয়ে যা পড়াবো সেটা ইনক্লুডেড থাকবে ওখানে, এবং বুধবারে আমরা একটু ক্লাসও নেব, কিছু এক্সাম নেওয়ার পরে আমরা একটু ক্লাসও নেব। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে আর আমরা নাই করি, আজকে আমি একটু আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, ওকে ঠিক আছে, নমস্কার।